আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ। আপনারা ইতিমধ্যেই জানেন যে গতকাল ফরেন করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অফ সাউথ এশিয়া দিল্লিতে একটি প্রেস কনভারসেশনের আয়োজন করেছিল। সেখানে আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং সেখানে অডিও ভাষণ প্রদান করেছেন আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে এই ভাষণ নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমি খুব কিছু পয়েন্টস বলবো। তার আগে আমি একটা জিনিস বলতে চাই যে এবার এই ভাষণটা নিয়ে আমরা কিছু সমালোচনা দেখেছি, যে সমালোচনাগুলো দেখে আমার খুব হাসি পেয়েছে। যেমন কেউ বলেছে যে ভাষণের যে অডিও অনেকটা সাউন্ড ভালো ছিল না, ঠিকমতো শোনা যায়নি। অনেকে বলেছে যে গোছানো বক্তৃতা ছিল না, অনেকে বলেছে ইংরেজিটা আরো ভালো হতে পারতো। তো এই সমালোচনাগুলো দেখে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন পিএইচডি করতে আসছি অস্ট্রেলিয়ায়, সে অনেক আগের কথা, 2001 সাল থেকে, এবং তারপরে আমি দীর্ঘদিন মাস্টারি করেছি, নিজেও 10 জন পিএইচডি স্টুডেন্টের সুপারভিশন কমপ্লিট করেছি। তো যে কথাটা আমি বলতে চাই যে আমাদের যারা সুপারভাইজার ছিল তাদের মধ্যে একটা বিতর্ক আমি খেয়াল করেছি। আমরা যারা নন ইংলিশ স্পিকিং কান্ট্রিজ থেকে আসি, আমরা অনেক ইংরেজিতে ভালো হলেও আমাদের ইংরেজি লেখার মানটা অধিকাংশ সময় যারা হোয়াইট ব্রিটিশ, অস্ট্রেলিয়ান বা আমেরিকান তাদের লেখার তুলনায় একটু দুর্বল। তো এটা নিয়েই যে বিতর্কটা হতো, বলা হতো যে কেউ বলতো যে বাবা তোমার ইংরেজি নিয়ে মাথা ঘামাতে হবে না, তুমি যে রিসার্চটা করেছো সেই রিসার্চটা কতখানি ইম্পর্টেন্ট, সেইটা কতখানি স্ট্রং, সেটা ইম্পর্টেন্ট। আবার এক গ্রুপ বলতো যে না, ইংলিশটাও ভালো হতে হবে। তো একজন সুপারভাইজারের কথা আমার খুব মাথায় গেঁথে আছে যে বাবা, ইউ ডু ইউর গুড জব, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ। তো এই যে একজন বাংলাদেশের রাজনৈতিক নেতা, তিনি ইংরেজিতে সঙ্গত কারণেই বক্তৃতা দিয়েছেন, কারণ ওইখানে 300-র বেশি সাংবাদিক আগে থেকেই রেজিস্ট্রেশন করেছিল যে তারা এই ইভেন্টটা অ্যাটেন্ড করতে চায়। কিন্তু যখন এই সংবাদ সম্মেলনটা হয়েছে, সেখানে পুরা অডিটোরিয়ামটা কানায় কানায় পরিপূর্ণ ছিল। এর বাইরে ধরেন সারা পৃথিবী থেকে অনলাইনে তো অনেকেই শুনেছে। একটা সময় দেখা যাচ্ছে যে যেটা আমি দেখেছি সেখানে 1 লক্ষের বেশি লাইভ শুনতেছে। সুতরাং লক্ষ লক্ষ মানুষ লাইভ শুনেছে, পরে শুনেছে। তো শেখ হাসিনার ইংরেজি নিয়ে আমার মাথা ব্যথা নেই। এই ভাষণের স্ক্রিপ্টটা যদি আমাকে পাঠিয়ে বলা হতো যে বাবা একটু এডিট করে দাও বা রিভাইজ করে দাও, আমি টেকনোলজি ইউজ করে এটাকে একদম মানে চমৎকার ইংরেজি করতে পারতাম। কিন্তু সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না। তিনি কথা বলেছেন, অনেকেই হয়তো আবার বলার চেষ্টা করেছেন শেখ হাসিনার ইংরেজি উচ্চারণটা ফরেনারদের মতো হয় না, আমাদের তো হওয়ার প্রশ্ন আসে না। কিন্তু এই যে ভাষণটা তিনি দিয়েছেন, এমন একটা সময় দিয়েছেন, সেই ভাষণের গুরুত্ব, আমি তো বলবো যে খুবই সময় উপযোগী একটা ভাষণ তিনি দিয়েছেন। এবং এই ভাষণের কন্টেন্ট নিয়ে আমরা কিন্তু খুব বেশি গভীর আলোচনা শুনিনি। আমি তো খুব মনোযোগ দিয়ে শুনলাম। 5টি দফা তিনি দিয়েছেন। এই দফার আগে এই ভাষণে তিনি ডক্টর ইউনূসকে যেভাবে পোট্রে করেছেন, ডক্টর ইউনূস সম্পর্কে যে কথাগুলো বলেছেন, এই ভাষণটা কিন্তু সারা পৃথিবীতে যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে এই মুহূর্তে ভাবছেন তারা সবাই শুনবেন, এটা নিয়ে বিশ্লেষণ করবেন। ডক্টর ইউনূসকে যেভাবে তিনি বিশ্বের সামনে উপস্থাপন করেছেন, দেখেন এই ডক্টর ইউনূস নোবেল লরিয়েট, আমাদের কাছে বিশাল একটা মহামানব হিসেবে ছিলেন। সেই মানুষটার ইমেজটা কিন্তু চ্যালেঞ্জড হয়েছে গতকাল। তিনি কি করছেন? তিনি একজন মানি লন্ডারার, বিদেশে টাকা পাচারকারী, তিনি একজন সুদখোর, তিনি একজন খুনি, তিনি একজন ফ্যাসিস্ট, তিনি একজন ভয়ঙ্কর ডিক্টেটর, একনায়ক। এই যে প্রতিটা বিশেষণ যে ব্যবহার করা হয়েছে তার নামের আগে, এর প্রত্যেকটা কিন্তু ব্যাখ্যার দাবি রাখে। আমি খুশি হতাম যারা এই ভাষণের সমালোচনা করছেন তারা যদি বলতেন যে তিনি যে ডক্টর ইউনূস সম্পর্কে এই কথাগুলো বলেছেন এগুলো সত্যি না অসত্য। আমরা সেই আলোচনাগুলো করি। এবং আমার তো মনে হয় যে এই ভাষণে ইউনূসের যে ইমেজ, এই ডক্টর ইউনূসদের বিষয়টা আপনাদের একটু বলি, এরা কিন্তু খুব স্বার্থপর এবং ব্যক্তি ইমেজ সম্পন্ন। এরা পৃথিবী ধ্বংস হয়ে যাক কিন্তু নিজের ইমেজটা যেন ধ্বংস না হয়, এই জন্য তারা এই যে দেখেন যে লবিস্ট ফার্মের পেছনে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে নিজের ইমেজ বিল্ডের জন্য। সে সারা পৃথিবীতে প্রচুর লক্ষ লক্ষ ডলার খরচ করে। সেই ইমেজটা আঘাত করার দরকার ছিল এবং দ্যাট হ্যাজ বিন টার্গেটেড উইথ এভিডেন্স।
এটা মানে শেখ হাসিনার বক্তৃতার প্রতিটা পরতে পরতে কিন্তু আমরা বর্তমান বাংলাদেশের বাস্তবতাকে খুঁজে পাই। সেখানে প্রতিহিংসা নেই, সেখানে জিঘাংসা নেই, সেখানে ইনুসের প্রতি ক্ষোভ নেই, বরং বাংলাদেশের বাস্তবতায় ডক্টর ইনুসকে তিনি উপস্থাপন করেছেন বিশ্বের সামনে। আমার তো মনে হয় যে এই কাজটা অনেকেই অনেকভাবে করেন, কিন্তু শেখ হাসিনা যখন করেছেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তিনি বর্তমান বাংলাদেশের অবস্থা তুলে ধরেছেন। পুরো বাংলাদেশটাই আজকে একদম একটা কারাগারে পরিণত হয়েছে এবং বাংলাদেশটা একদম খাদের কিনারে দাঁড়িয়ে আছে। সেখানে মানুষের নির্যাতন, মানুষের প্রতিদিন যে নির্যাতনের মুখোমুখি হচ্ছে, মব সন্ত্রাস, বিচার বিভাগের স্বাধীনতা নেই, গণমাধ্যমের স্বাধীনতা নেই, গণতন্ত্রহীন এই সমস্ত পরিবেশকে তিনি কিন্তু তুলে ধরেছেন। তার প্রতিটা শব্দ এবং প্রতিটা বাক্য, সেটা যদি আমরা এলাবোরেট করি তাহলেই তার ভাষণের গুরুত্বটা অনুধাবন করতে পারবো। তিনি 5টি দফা দিয়েছেন, আপনারা 5 দফা জানেন, কিন্তু আমি তো বলবো প্রথম এবং শেষ দফাটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি ডক্টর ইনুসের অপসারণ চেয়েছেন, কারণ ডক্টর ইনুসের অধীনে বাংলাদেশে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন সম্ভব নয় এবং ডক্টর ইনুসকে অপসারণের মাধ্যমেই বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। ফেয়ার এনাফ, ডক্টর ইউনূসের অধীনে যেহেতু একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, সুতরাং তার অপসারণটা জরুরি। এবং তিনি বাংলাদেশকে পুনরুদ্ধারের যে সংকল্প ব্যক্ত করেছেন এবং এর জন্য দেশবাসীর প্রতি যে আহ্বান জানিয়েছেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। অনেকে বলেছেন যে এর আগে অনেক অডিও ভাষণে, বার্তায় তিনি বলেছেন ভোট বর্জন করতে হবে, কিন্তু গতকাল তিনি এ ব্যাপারে কিছু বলেননি। তিনি তো পুরো নির্বাচনটাই মানে আর অ্যাকসেপ্ট করছেন না। ভোট বর্জন তো পরের কথা। এবং বাংলাদেশে নির্বাচন 12 তারিখে হবে, এটার একটা সম্ভাবনা যেমন আছে, এটি না হবার পেছনে কিন্তু কাজ করবার এখনো চলছে। সুতরাং একেবারেই উড়িয়ে দিয়েন না যে 12 তারিখে নির্বাচন হবে না, বাট হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো এই যে মানে এই প্রথম দফাটা, দ্যাট ইন্ডিকেটস এখন বাংলাদেশের যে গভীর খাদের কিনারে দাঁড়িয়ে আছে, সেখান থেকে উদ্ধার করার জন্য একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দরকার। সেই নির্বাচনে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা একটা বাংলাদেশ, আবার যে বাংলাদেশ আমরা হারিয়েছি 24-এর 5ই অগস্ট, সেই বাংলাদেশকে আবার পুনরুদ্ধার করতে হবে। এবং সেই পুনরুদ্ধারের সংগ্রামে প্রথম শর্ত হলো ডক্টর ইউনূসকে অপসারণ করতে হবে এবং এই জন্য তিনি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, প্রগতিশীল সকল শক্তিকে আহ্বান জানিয়েছেন, বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। আর অন্যান্য দফাগুলো যেমন রাজপথে চলমান সহিংসতা, নৈরাজ্য, এগুলোর অবসানের কথা বলেছেন, সংখ্যালঘু, নারী, প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছেন, সাংবাদিক, আওয়ামী লীগ এবং বিরোধী দলের নেতাকর্মীর বিরুদ্ধে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আইনের অপব্যবহারের মাধ্যমে যে নির্যাতন চলছে, সেগুলোর অবসান চেয়েছেন। এবং 5 নম্বর দফাটা, যেটা আমি আবারও বলছি, দ্যাটস এগেইন ভেরি ইম্পর্টেন্ট, তিনি বিগত বছরে বাংলাদেশের সংঘটিত যে অপরাধ, খুন, রাহাজানি যা যা হয়েছে, সেটির একটি নিরপেক্ষ তদন্ত করবার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন। আমার মনে হয় যে জাতিসংঘ শুড রেসপন্ড টু দিস অ্যাপিল, এই আবেদনে সাড়া দেওয়া উচিত। কারণ জাতিসংঘ এর আগে যে একটি ডক্টর ইউনূসের অনুরোধে একটি রিপোর্ট করেছে বাংলাদেশে জুলাই আগস্ট 24-এর এই হত্যাকাণ্ড এবং অন্যান্য বিষয় নিয়ে, সেটি এতটাই বিতর্কিত যে পুরো জাতিসংঘ মানবাধিকার কমিশনের ইমেজই প্রশ্নবিদ্ধ হয়েছে। এবং সেখানে ভলকার তুর্ক যে কাজটি করেছেন, এবং যেটা আপনারা হয়তো অনেকে জানেন না, যে এই তদন্ত করার জন্য জাতিসংঘের কোনো বাজেট ছিল না, এই টাকাটা ডক্টর ইউনূস দিয়েছে। তো ডক্টর ইউনূসের এটা একটা পেইড রিপোর্ট ছিল, যেটা এই ভলকার তুর্কের মতো কিছু লোক করে পুরো জাতিসংঘ মানবাধিকার কমিশনকে বিতর্কিত করেছে। তো আজকে জাতিসংঘের উচিত সত্য, আমাদের আসলে এই মুহূর্তে সত্যটা জানতে হবে। জুলাই আগস্ট সহ পরবর্তীতে যত হত্যাকাণ্ড, যত অন্যায় হয়েছে, যত নৈরাজ্য হয়েছে, এগুলোর একটা নিরপেক্ষ তদন্ত দরকার। এবং এই তদন্তটা কেন দরকার সেটিও শেখ হাসিনা খুব স্পষ্ট করে বলেছেন, যে আমাদের একটা সমাজে, আমাদের দেশে যে একটা ক্ষত তৈরি হয়েছে, সেই ক্ষত নিরাময়ের জন্য, একটি রিকনসিলিয়েশনের জন্য এবং একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলবার জন্য, এবং সেখান থেকে মানে বর্তমান যে বাংলাদেশ ধ্বংসের কিনারে দাঁড়িয়ে আছে, সেখান থেকে উত্তরণ ঘটিয়ে সামনে যাবার জন্য এই এই জাতিসংঘের এই তদন্তটা দরকার।
আমাদের সবার মিলে বাংলাদেশকে উদ্ধার করতে হলে প্রথম শর্ত, সেই প্রথম দফা ডক্টর ইউনূসের অপসারণ। সুতরাং আমরা আমরা মনে করি যে শেখ হাসিনার এই ভাষণটি নিয়ে অনেক আলোচনা হতে পারে, হওয়া উচিত, এবং আলোচনাগুলো একটু মানে আমি একটা গভীর আলোচনা চাই। এই ইংরেজি ভাষা, অডিও কোয়ালিটি, হ্যাঁ, সংবাদ সম্মেলন আয়োজনটা খুব গোছালো হয়নি, এগুলো খুব মানে গুরুত্বহীন আলোচনা। গুরুত্বপূর্ণ আলোচনাটা নিয়েই আসুন আমরা কথা বলি। আমি শেখ হাসিনাকে মানে একটা ধন্যবাদ জানাতে চাই, অত্যন্ত সময় উপযোগী একটা এবং দিক নির্দেশনামূলক একটা বক্তব্য দেওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে গতকাল ভারতের সরকার বাংলাদেশে ভারতীয় দূতাবাসের সব স্টাফদের ফ্যামিলি মেম্বারদের অবিলম্বে ভারতে ফিরে যাবার নির্দেশ দিয়েছেন। এটি একেবারে নতুন কিছু নয়। নানান কারণেই একটি দূতাবাসের সব স্টাফদের ফ্যামিলি মেম্বারদের ফিরিয়ে নিতে বলা যায়, তবে বাংলাদেশের জন্য এটা একটা নতুন এক্সপেরিয়েন্স বলা যায়। এবং বিশেষ করে পাকিস্তানেও যে মুহূর্তে ভারতীয় দূতাবাসের স্টাফরা অবস্থান করছে, ফ্যামিলি মেম্বারদের নিয়ে অবস্থান করছে, সেখানে বাংলাদেশে কি এমন ঘটনা ঘটলো যে একেবারে তড়ি ঘড়ি করে সবাইকে ফিরিয়ে নেওয়া হচ্ছে। এমনকি যাদের সন্তানরা বাংলাদেশে পড়াশোনা করছে তাদেরও বলা হয়েছে যে না, পড়াশোনা বন্ধ করে ইমিডিয়েটলি ভারতে আসো, ভারতে পড়াশোনা করো। সো দিস ইজ ভেরি আনইউজুয়াল। তো এটা কেন হচ্ছে সেইটা নিয়ে আমি একটু সারাদিন একটু খোঁজ করবার চেষ্টা করছি। তো সেটি নিয়ে কথা বলবার আগে আমি একটু বলতে চাই যে বাংলাদেশের রাজনীতিতে একটা খুব কমন ব্যাপার হলো যে এই দল দেশ বিক্রি করে দিচ্ছে ওই দেশের কাছে। তার মানে যে আওয়ামী লীগ ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে, আবার বলা হচ্ছে যে বিএনপি বাংলাদেশকে পাকিস্তানের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। তো এই যে দেশ বিক্রির অভিযোগ, এটা আমরা দেখেছি, কিন্তু আসলেই দেশ বিক্রি কাকে বলে, আসলেই বিদেশের হাতে দেশ তুলে দেওয়া কি, সেটা মনে হয় যে ডক্টর ইউনূসের মতো করে আর কেউ আমাদের দেখাতে পারেনি। এই প্রথম আমরা দেখছি যে একটা বিদেশি শক্তির কাছে কিভাবে বাংলাদেশকে তুলে দেওয়া হয় এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কোনো কিছুই আর এখন ডক্টর ইউনূসের কাছে কনসিডারেশনে নেই। আপনারা দেখছেন এই যে বর্তমানে বাংলাদেশে আমেরিকার যে তোড়জোড় চলছে, ইতিমধ্যে আপনারা জানেন যে সেন্ট মার্টিন বহুল আলোচিত একটা দ্বীপ, এবং এই দ্বীপের দখলদারিত্ব নেওয়ার জন্য সেই 70 সাল থেকে আমেরিকা কিন্তু তার কুনজর দিয়ে রেখেছে, এবং বঙ্গবন্ধু তখন বলেছিলেন যে না, এই দ্বীপ আমরা দেব না। জিয়াউর রহমান ক্ষমতায় এলেও এই দ্বীপটি আমেরিকা চেয়েছিলেন, এবং জিয়াউর রহমান অন প্রিন্সিপাল এগ্রি করেছিলেন যে তিনি সেন্ট মার্টিন দ্বীপটি বিদেশের হাতে তুলে দেবেন। শেখ হাসিনা সর্বশেষ যে সরকারে ছিলেন তিনি বলেছেন প্রকাশ্যে যে সেন্ট মার্টিন তার কাছে চাওয়া হয়েছে, কিন্তু তিনি দেশের 1 ইঞ্চি মাটিও বিদেশি শক্তির হাতে তুলে দেবেন না। সেই সেন্ট মার্টিনের 1/3 ইউনূস অলরেডি আমেরিকার হাতে তুলে দিয়েছে। এছাড়া বাংলাদেশে আরো একটা দ্বীপ রয়েছে, সোনাদিয়া দ্বীপ, ভীষণ প্রাকৃতিকভাবে আকর্ষণীয়, মহেশখালী উপজেলার খুব কাছে। এই দ্বীপটা, যেটা শেখ হাসিনা সরকার চেয়েছিল, এটা জাপান সরকারের সহায়তায় এখানে একটা ইকো পার্ক গড়ে তুলবার, সেই সোনাদিয়া দ্বীপটাকে পুরোটাই আমেরিকার হাতে তুলে দিয়েছে ডক্টর ইউনূস। আমাদের চিটাগাং পোর্ট, সেটাও বিদেশি শক্তির হাতে তুলে দিয়েছে। এছাড়াও চিটাগাং পোর্টের আশেপাশে আমাদের নেভাল বেস, যেসব সেন্সিটিভ এলাকা আছে, সেখানেও তিনি এই বিদেশি পরাশক্তির এন্ট্রান্সকে অ্যালাউ করেছেন। এবং মিয়ানমারের সাথে যে আরাকান আর্মির যে সংঘাত, সেখানে আরাকান আর্মিকে নিরাপদ করিডোর দেওয়ার ব্যাপারেও ডক্টর ইউনূস অনেকখানি এগিয়ে গেছে। শুধু যে আরাকান আর্মিকেই বাংলাদেশের বর্তমান অবৈধ সরকার ব্যাক করছে তা না, এই রোহিঙ্গাদের যে সামরিক শাখা আরসা, সেটাকেও বাংলাদেশ ব্যাক করছে। এই আরসা, আরাকান আর্মি, এরা নিজেদের মধ্যে যেমন লড়াই করছে, আবার এরা মিলে আরাকান সরকারের বিরুদ্ধে লড়াই করছে।
তো সব মিলিয়ে দেশের যে ভয়াবহ একটা অবস্থার সামনে ডক্টর ইউনূস দাঁড় করিয়ে দিয়েছে, এটা এখন একেবারে দল অন্ধ বা ডক্টর ইউনূসের মানে পা চাটা এরকম লোকজন ছাড়া এখন এটা সবাই বুঝতে পারছে। কিন্তু এইটা, এই যে এই এলাকায়, এই সাউথ এশিয়ার এই বঙ্গোপসাগরকে কেন্দ্র করে এই যে আমেরিকার যে অবস্থান, এই অবস্থানটা যারা জিও পলিটিক্যাল সিচুয়েশন গুলো ফলো করেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমেরিকা এখানে যেভাবে আসন গেড়ে বসতে চাচ্ছে, তাতে রাশিয়া, চীন, এমনকি ভারতও খুব একটা হ্যাপি না, এবং এটা তাদের জন্য একটা বিরাট মাথা ব্যথা। স্বভাবতই মিয়ানমারেরও একটা বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে এই আরাকান আর্মি এবং আরসা। তাহলে এখন এই অবস্থায় যারা এই অঞ্চলে মার্কিন মাতব্বরি মেনে নিতে পারছে না, তারা কি বসে থাকবে? তারা ঠিক করেছে যে প্রয়োজনে মায়ানমারকে দিয়ে বাংলাদেশকে অ্যাটাক করাবে। এটা অনেক দিন ধরে আলোচনায় ছিল, কনসিডারেশনে ছিল, কিন্তু এটা একদম প্রায় ফাইনাল হয়ে গেছে যে এর পেছনে রাশিয়া রয়েছে, চীন রয়েছে। তাদের মদদে মায়ানমার যে কোনো দিন বাংলাদেশকে অ্যাটাক করতে পারে, এবং এই অ্যাটাকের পক্ষে তাদের কিন্তু যুক্তি আছে। এবার আসেন, কেন আমাদের ভারতীয় দূতাবাসের স্টাফদের ফ্যামিলিকে জরুরি ভিত্তিতে ভারতে ফিরিয়ে নেওয়া হচ্ছে? এর পেছনে অনেকগুলো কারণ আছে, এবং সব মিলিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের সামনে একটা ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। গোয়েন্দা সূত্রের রিপোর্টে জানা গেছে, আপনারা জানেন যে 23শে জানুয়ারি এই যে দিল্লিতে ফরেন করেসপন্ডেন্স ক্লাবের প্যাট্রোনাইজেশনে, তারাই অর্গানাইজ করছে মূলত, আওয়ামী লীগ নেতৃবৃন্দের একটা প্রেস কনভারসেশন আছে। সেই প্রেস কনভারসেশনে প্রথমে আমরা শুনেছিলাম যে শেখ হাসিনা সেখানে ফিজিক্যালি প্রেজেন্ট থাকবে, পরে শুনলাম না, তিনি ভিডিও অ্যাপিয়ারেন্সে থাকবেন। তারও পরে শুনলাম যে সম্ভবত তিনি অডিও একটা বার্তা দেবেন, অথবা তিনি ওই কনফারেন্সে কানেক্টেড হতে পারেন ভার্চুয়ালি, সেখানে তিনি কথা বলবেন। সবশেষ যে তথ্য পেয়েছি তাতে মনে হচ্ছে যে তিনি হয়তো একটা অডিও বার্তা দেবেন। এখন এই 23 তারিখে শেখ হাসিনা কি বলবেন বা আওয়ামী লীগ নেতৃবৃন্দ কি বলবেন, এইটার উপরে মানে এটা নিয়ে ডক্টর ইউনূস সরকার কিন্তু ভীষণ উদ্বিগ্ন, এবং তারা ঠিক করেছে যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ নেতৃবৃন্দের এই প্রেস কনফারেন্সের পরে তারা বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করবে। এর আগে যেমন হাদির মৃত্যুকে কেন্দ্র করে প্রথম আলো এবং ডেইলি স্টার অফিস পোড়ানো হয়েছিল, ধ্বংস করা হয়েছিল, ঠিক একইভাবে বাংলাদেশের হয়তো গুরুত্বপূর্ণ আরো কোনো স্থাপনা তারা ধ্বংস করবে। এর বাইরেও আরো কিছু অ্যালার্মিং ইনফরমেশন আছে। এই যা যা কিছু বলছি সবই কিন্তু বিদেশি গোয়েন্দা সূত্রে পাওয়া, এগুলো কোনো গুজব বা আমার বানানো কিছু না। আর একটা কথা হলো যে বর্তমানে আফগানিস্তান এবং পাকিস্তান থেকে প্রচুর দুর্ধর্ষ জঙ্গি বাংলাদেশে মূলত এই তাবলিগের বেশে তারা বাংলাদেশে ঢুকেছে, এবং এই জঙ্গি গোষ্ঠী নির্বাচনকে সামনে রেখে ঢাকা এবং চট্টগ্রামে বিশেষ করে নানা রকমের জঙ্গি হামলা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সো এই যে বাংলাদেশের এই বর্তমানে এই রিপোর্টগুলো যখন আসছে, তখন সেখানে স্বভাবতই একটা বিপদকে সামনে রেখে ভারত সরকার মনে করেছে যে তার দূতাবাসে একদম কিছু পুরুষ কর্মচারী বা যেগুলো একদম জরুরি দরকার সেই স্টাফগুলো থাকবে, বাকিদের সরিয়ে নেবে, অ্যান্ড ডেফিনেটলি ফ্যামিলি মেম্বারদের। এর মধ্যে আপনারা খেয়াল করেছেন যে গতকাল বাংলাদেশে ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক তিনি তারেক রহমানের সাথে দেখা করেছেন, তারপরে তিনি ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে দেখা করেছেন, এবং সেখান থেকে তিনি এয়ারপোর্টে গিয়ে সোজা দিল্লি গেছেন। আজকে তার একটা রাউন্ড টেবিল কনফারেন্স করার কথা। এই যে সারা কুকের মুভমেন্ট, তিনি তারেক রহমানের সাথে দেখা করলেন, প্রণয় ভার্মার সাথে দেখা করলেন, ভারতে গেলেন,
এই বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো ইনফরমেশন ছিল না, আমার সূত্র এটা নিশ্চিত করেছে। সো এখন কেবলমাত্র যে ভারত তার হাইকমিশনের স্টাফদের ফ্যামিলি মেম্বারদের ফিরিয়ে নিলেন তা না, এখন ধারণা করা হচ্ছে যে ব্রিটিশ হাইকমিশন এবং ইউরোপিয়ান ইউনিয়নের অনেক দেশের হাইকমিশনেরও ফ্যামিলি মেম্বারদের এই মুহূর্তে বাংলাদেশ থেকে ফিরিয়ে নেওয়া হতে পারে। সামনে বাংলাদেশের জন্য কি অপেক্ষা করছে এটা ভাবতে গা শিওরে উঠছে। আমি জানি না, আমরা শুধু প্রার্থনা করি আল্লাহ বাংলাদেশকে রক্ষা করুন। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।